আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শহীদ আবু সাইদকে অন্যায়ের প্রতিবাদের প্রতীক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন প্রজন্মের রক্তদান বৃথা যাবে না। রংপুরের শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। রংপুর থেকে বিপুল দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। ক্যামেরায় ছিলেন শফিকুল আলম। যার রক্তের বিনিময়ে নতুন করে পথ চলা লাল সবুজের বাংলাদেশের, যার প্রসারিত বুক কোটি বাঙালিকে সাহস দেখিয়েছিল সব অন্যায় অন্যায্যকে রুখে দেয়ার, তিনি শহীদ শিক্ষার্থী আবু সাইদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আলোচিত এই শহীদ ছাত্রের গ্রামের বাড়িতে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধায় স্মরণ করলেন শহীদ আবু সাইদের নিঃস্বার্থ অবদানের কথা, করলেন কবর জিয়ারত ও মোনাজাত। পরিবারের আর সব সদস্যদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়বো, আমিও ভোট পেতে দেবো। সেই হলো এই আবু সাইদ। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ। এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। শহীদ আবু সাইদের বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান প্রধান উপদেষ্টা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, শুধু বাংলাদেশ না, তরুণদের সাহসিকতায় পাল্টে যাবে পুরো বিশ্বরূপও। স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক, যে কোথায় যেতে হবে আমাদের। তখন আমি পথগুলো বার করবো, স্ট্র্যাটেজিটা বার করবো, কোথায় কোথায় যাবো। চাকরির পেছনে, ছোট জিনিসের পেছনে গিয়ে ওর মনটাও ছোট হয়ে যায়, বড় চিন্তা করা যায় না। এই যে তুমি বলছো রংপুরে শিল্পায়ন করতে হবে, শিল্পায়ন তুমি করবা, দুনিয়ার আর কেউ এসে করে দিয়ে যাবে নাকি? তুমি করবা, তোমার অসুবিধা থাকে। এরপর রংপুর মেডিকেল কলেজে আহত শিক্ষার্থীদের দেখতে যান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। জেলা সার্কিট হাউসে মতবিনিময় করেন আইন শৃঙ্খলা বাহিনী ও রংপুরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে। সবাই সবাইকে রক্ষা করবো, সবাই সবাই উপরে উঠে সবাই এই জিনিসটা বুঝিয়ে দেওয়া, এবং যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো। যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা পরিষ্কার বের হতে চাই, আমরা নতুন, আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ জন্ম লাভ করতে চাই। প্রত্যাশার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আগামী প্রজন্ম অগ্রণী ভূমিকা রাখবে আশা জানিয়ে এজন্য সব ধরনের সহযোগিতার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে নতুন বিচারপতি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নাম প্রস্তাব হলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানালে তার পরিবর্তে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। রফিকুল ইসলামের সহায়তায় ইফতেশামুল গনির রিপোর্ট। বর্তমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার সকাল 10:30টায় অনলাইনে ফুল কোর্টে সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। সব বিচারপতিকে নিয়ে তিনি কু করার চেষ্টা করছেন এমন খবর ছড়িয়ে পড়লে হাইকোর্টে জড়ো হন শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বলেন, শহীদের রক্তে কেনা স্বাধীনতা বানচালের জন্য পরাজিত শক্তি চেষ্টা করছে। ফ্যাসিবাদের এই নির্মম ঘাঁটি আমরা না ভাঙা পর্যন্ত, এই সিন্ডিকেট আমরা না ভাঙা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা যে নতুন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এই বিচার বিভাগে আইনের শাসন থাকবে। গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি, এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন বিচারপতি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নাম প্রস্তাব হলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে তার পরিবর্তে সৈয়দ রেফাত হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে
এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এরা হলেন এম ইনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। ইফতেসামুল গনি, RTV, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এছাড়া 7টি হলে প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডক্টর মাকসুদ কামাল গত বছরের 4 নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের স্থানে 29তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। যে 7টি হলে প্রভোস্ট পদত্যাগ করেছেন তারা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় 71 হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হলের প্রভোস্ট। রাষ্ট্রীয় সব সেক্টরের সংস্কার করবে সরকার। দুদক ও নির্বাচন কমিশন সহ সব সেক্টরের পরিবর্তনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ সম্পদের বৈষম্য দূর করার কথা। তবে দুই উপদেষ্টাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাকে প্রধান কাজ হিসেবে উল্লেখ করেছেন। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সচিবালয়ে আসেন আইন, সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। তো নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদও আসেন সচিবালয়ে। তিনি জানান, স্থবির অর্থনীতিকে সচল করতে কাজ করছে সরকার। মূল্যস্ফীতির সমস্যা দ্রুত সমাধানের চেষ্টাও থাকবে তাদের। ব্যবসা বাণিজ্য কয় যে অর্থনীতি মন্থর হয়েছে, কিন্তু একেবারে থেমে না যায় যেন। আপনি একটা গাড়ি থেমে গেলে স্টার্ট করতে কিন্তু অনেক প্রচুর এনার্জি দরকার হয়। অতএব এটা এখানে রাখতে হবে। এখন মোটামুটি আমরা মনে করছি অর্থনীতি যে মেজর চ্যালেঞ্জগুলো আছে, আয়ের বৈষম্য, সবচেয়ে বেশি সম্পদের বৈষম্য, এইগুলো আমরা যেমনি পারি আমাদের শর্ট সময় অ্যাটলিস্ট আমরা স্টার্ট করব যে সমতা ভিত্তিক এবং অংশগ্রহণ। ওই যে অংশগ্রহণমূলক যে পার্টিসিপেটরি যে স্টেটমেন্টের ওই ইনক্লুসিভ ডেট, আমি তো 20 বছর ধরে ইনক্লুসিভ ডেট শুনতেছি। ওই ইনক্লুসিভ সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান, মানুষ। শিল্প মন্ত্রণালয়ে বৈঠক করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, শিল্প খাতে গ্যাস সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতিকেই প্রথম অগ্রাধিকার হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আশিকুল আলম, RTV, ঢাকা। সংখ্যালঘুদের উপর হামলার বিচারসহ 8 দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে 3 দিনের আলটিমেটাম দিল হিন্দু শিক্ষার্থী জনতা। বিকেলে শাহবাগ মোড়ে বিক্ষোভে এই হুঁশিয়ারি দেন তারা। বলেন, দেশের ক্ষমতার পালাবদল হলেই হিন্দুদের উপর নির্যাতন করা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থী ও জনতা। প্রায় 1 ঘন্টারও বেশি সময় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দেশের ক্ষমতার পালাবদল হলেই হিন্দুদের উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। আমাদের বাড়িঘর সব ভাঙা ফেলাইছে, মন্দিরে ঠাকুরের গহনা সব নিয়ে গেছে।
আমাদের কিচ্ছু নাই, মন্দিরে পাহারা চাই না, মন্দিরে আগুন দেওয়া চলবে না। আমাদের মা বোনের দর্শন করছে, রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। আমাদের মন্দিরে হামলা কেন, আমাদের ঘর বাড়ি কেন? আজকে বাংলাদেশ কোথায়? কেন আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হবে? আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে, এটার বিচার আমরা চাই। এ সময় ৮ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে ৩ দিনের সময় দিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। আগামী ৩ দিনের মধ্যেই এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম বাস্তবায়নে শুরু করতে হবে। আমাদের দাবিগুলো না মেনে নেওয়া, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং রাজপথ ছাড়ব না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো পক্ষ সরব আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার তাদের পাশে আছে এবং দেশের কোথাও যদি কোনো সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি অথবা উপাসনালয় আক্রান্ত হয় আমাদেরকে এটা ইনফর্ম করলে, আমাদের মন্ত্রণালয়কে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব। হজ পালনে শক্তিশালী যদি কোনো সিন্ডিকেট থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডক্টর আফম খালিদ হোসেন। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নির্যাতন ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক ও ছাত্র জনতা। সন্ধ্যায় চাঁদপুর শহরের গোপাল জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় সহিংসতা প্রতিরোধে কমিটি গঠন করা হয়। এ সময় স্মরণ করা হয় কোটা আন্দোলনের শহীদদের। এদিকে পঞ্চগড়ে হয় সম্প্রীতি সমাবেশ। এতে জেলা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ নগরীর শিববাড়ি, দুর্গাবাড়ি, কালীবাড়ি, আমলাপাড়া সহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি পাহারা দেবার কথা জানিয়েছে ছাত্র জনতা। স্বৈরাচারী সরকার যে গণহত্যা করেছে তার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের কাছে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ফখরুল বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঢালাওভাবে যে হামলার কথা বলা হচ্ছে তা সঠিক নয়, আর যে কটি হামলার ঘটনা ঘটেছে তা রাজনৈতিক নয় এবং এর সঙ্গে দলকে দায়ী করায় নিন্দা জানান তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা হয়েছে, তিনি হয়তো বা অবমাননা করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে অতীতের যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রশংসা করে গণতান্ত্রিক লড়াইয়ে বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন জয়। বলেন, বাংলাদেশে এমন একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। বাকিটা দেখুন ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ছাত্র জনতার গণবিদ্রোহের মুখে গেল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। শুক্রবার জয়ের বক্তব্যের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে আর টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এর পর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কথা বলছেন জয়। গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়। শনিবার রয়টার্সকে জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে জয় বলেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতিকে প্রশ্রয় না দেই। রাজনীতিতে আলাপ আলোচনা খুবই জরুরি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর বৃহস্পতিবার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ইমতিয়াজ আহমেদ, RTV। দেশের বিভিন্ন শহরে আজও যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। বরিশালে সকাল থেকে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে তরুণ প্রজন্ম। এ সময় দুটি বাসে তল্লাশি চালিয়ে 21 কেজি গাঁজাসহ 3 জনকে আটক করে তারা। চট্টগ্রামেও ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সড়কে যান চলাচলে সহায়তা করছে সিলেটের শিক্ষার্থীরাও। জামালপুরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কার করতে দেখা যায় তরুণদের। ঢাকা আরিচা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করছেন সাভারে 95 ব্যাচ বন্ধু মহল। এছাড়া নড়াইল, টাঙ্গাইল ও বাগেরহাটেও দেখা গেছে একই চিত্র। নরসিংদীতে প্রাইভেট কার তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থসহ 3 জনকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকা শিক্ষার্থীরা একটি সন্দেহজনক প্রাইভেট কার তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতরে থাকা দুটি ব্যাগ থেকে নগদ 88,50,000 টাকা জব্দ করা হয়। পরে সেনা সদস্য গিয়ে টাকা ও গাড়ি সহ 3 জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের রাসেল আহমেদ, একই জেলার আশুগঞ্জের মনির হোসেন এবং গাড়ি চালক দুর্গাপুর এলাকার জুলহাস মিয়া। রাজশাহীতে ট্রাফিক ব্যবস্থাপনায় জড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস। দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় বিভিন্ন উপকরণ ও খাবার বিতরণ করতে দেখা যায় বেকম্যানস এর সদস্যদের। এ সময় প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষারের নেতৃত্বে টিমের সদস্যরা শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহযোগিতা করে বেকম্যানস। পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মনির উদ্দিন আহমদ, আজিজুর রহমান ও মুস্তফা আহমদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দুটি 4 দিন ও 3টি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ এ দল। শনিবার ভোরে ইসলামাবাদে পা রাখে মুশফিক মোমিনুররা। গত 6 আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল দলটির, কিন্তু ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে সংকটে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি। ফলে 3 দিন অপেক্ষা করে গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে দলটি। বিমানবন্দরে টাইগারদের ফুল দিয়ে বরণ করে পিসিবি। নতুন সূচি অনুযায়ী 13 আগস্ট মাঠে গড়াবে প্রথম 4 দিনের ম্যাচ। এর আগে 2 দিন অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিবে লাল সবুজরা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।